कांगसा के अनुरागपुर निवासी नवनीताई दत्ता ने आरोप लगाया कि क्षेत्र के ही एक निवासी ने उसकी बेटी को नशीला पदार्थ पिलाकर उसके साथ बलात्कार किया। इसके बाद उसने उसकी नग्न तस्वीरें वायरल करने की धमकी देकर कई बार उसके साथ दुष्कर्म किया। नाबालिग की तबीयत खराब होने पर उसे इलाज के लिए अस्पताल ले जाया गया तो पता चला कि वह गर्भवती है। इसके बाद परिजनों ने नाबालिग से पूछताछ की तो उसके पड़ोसी संजय शर्मा का नाम पता चला। उनके साथ शशिकांत दास और अंकित नामक 2 अन्य लोगों के नाम भी सामने आए। घटना के बाद परिजनों ने पिछले महीने की 30 तारीख को कांगसा थाने में लिखित शिकायत दर्ज कराई थी। इसके बाद कांगसा थाना पुलिस ने नाबालिग को अस्पताल में भर्ती कराया, उसके इलाज की व्यवस्था की, मामला दर्ज किया और नाबालिग को अदालत में पेश किया। इसके अलावा घटना में शामिल 3 लोगों की तलाश शुरू कर दी गई है। घटना की जानकारी मिलते ही तीनों लोग वहां से भाग गए। जब लंबे समय के बाद भी कांगसा थाना पुलिस अपराधियों को गिरफ्तार करने में असमर्थ रही तो दुष्कर्म पीड़िता के पिता ने सोशल मीडिया पर दोषियों की गिरफ्तारी और सजा की मांग की। इसके तुरंत बाद आसनसोल की विधायक अग्निमित्रा पाल बलात्कार पीड़िता के परिवार के साथ खड़ी हो गई और आज कांगसा थाने का घेराव कर दोषियों की गिरफ्तारी और कड़ी सजा की मांग को लेकर विरोध प्रदर्शन किया। दुर्गापुर से सत्यनारायण सिंह की रिपोर्ट। কিভাবে ঘটনাটা ঘটলো জানতে পারলেন কিভাবে? জানতে পারলাম মানে ঘটেছে ঘটনাটা, কিন্তু কিছু বলেনি মেয়েটা ভয়। তো 28 তারিখে মানে আর কি সময় মানে পেট ব্যথা করছে বলছিল, পেট ব্যথা করছে তো সময় যখন চেপে ধরে একটা পেট ব্যথা করছে তো রাতেই হচ্ছে কেন, তখন ছোট ভাই পুরো ঘটনাটা জানে। কারণ আমি তো রাত্রে তো বিহারে টোটো চালাই আর রাত্রেবেলা ছাড়া ওই একটা নাইট করে কাজ করি। স্যার আমি তো সারাদিন ঘরেও থাকি না, যা কিছু হয় ছোট মাকে সব মানে সব কিছু ছোট মার সাথে শেয়ার করে, ওর সাথে কথাবার্তা বলে, ছোট ভাই সব কিছুই জানে, ওর সাথে সব কিছু কথাবার্তা বলে। তো স্যার আমার যেহেতু ওরা একটু সর্বনাশ হয়েছে তো আমি চাই সেই দোষীরা যেন একটু শাস্তি পায়। কতদিন আগে এফআইআর করেছিলেন? এফআইআর তো মোটামুটি হয়ে গেল 29 তারিখে দুজনের নামে অভিযোগ। হ্যাঁ, দুজনের নামে। আরো অনেক কিছুর হিসেব বাংলার মানুষ নেবে এবং আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি 2024-এ মোদী সরকার আসবে এবং আপনাদের বলে যাচ্ছি যত কটা আমাদের সরকারি পরীক্ষা হবে সেখানে ওএমআর শিট পাবলিসাইজ করা হবে, পাবলিক প্ল্যাটফর্মে সেই ওএমআর শিট দেখা হবে, সবকিছু একদম মানে ট্রান্সপারেন্টলি করা হবে, স্বচ্ছতার সাথে করা হবে। সুতরাং বাংলার মানুষ এবার ডিসাইড করবে যে এই দুর্নীতিগ্রস্ত এই মমতা ব্যানার্জি যাকে আমরা অ্যারেস্ট করার দাবি তুলেছি সেই সরকারকে রাখবেন নাকি স্বচ্ছতা হয়ে প্রতি বছর সরকারি চাকরি এমনি চাকরি হোক, বাংলার মানুষ মাথা উঁচু করে বাঁচুক, সেই সরকারকে নিয়ে আসবেন। বাংলার মানুষের হাতেই রয়েছে ডিসাইড করা। নিয়ে আইসি ওনাকে আমরা বলেছি যে 30 তারিখে এফআইআর হয়েছে, জানুয়ারি মাসে 31 দিন, আজকে হয়ে গেল 7 তারিখ, 8 দিন চলে গেছে। এখনো এই 3টে ছেলে সঞ্জয় শর্মা, শশিকান্ত দাস, অঙ্কিত গৌতম, এই 3 জনকে অ্যারেস্ট করা হয়নি। এরা কোনো শেখ শাহজাহান নয়, এরা কোনো অনুব্রত মণ্ডল বা জাহাঙ্গীর খান বা আমাদের কাজল শেখ বিরাট নেতা তৃণমূলে, তা নয়, এরা তৃণমূলের কর্মী। এদেরকে আপনি ধরতে পারছেন না কেন? আমরা জাস্ট বলে এসছি ওনাকে যে আমি আপনাকে 2 দিন সময় দিচ্ছি। আজকে 7 তারিখ, বিভিন্ন জায়গায় রামনবমী হচ্ছে, আজকে দিনটা আমি ছেড়ে দিলাম। 8 আর 9, এই 9 তারিখের মধ্যে মানে 10 তারিখ সকাল 10টার মধ্যে যদি অ্যারেস্ট না করেন আমরা কাকসা থানা ঘেরাও করব, আমরা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করব। কারণ দেখুন, দিনের পর দিন বাংলার মেয়েদের, নাবালিকা হোক সাবালিকা হোক, তাদেরকে ধর্ষণ করা হবে, আর কোনো বিচার হবে না, কোনো চার্জশিট হবে না। একটা আই ওয়াশ করার জন্য একটা কাউকে ধরে নিয়ে গিয়ে 4-5 দিন আমরাও আন্দোলন করব, তাকে
ধরিয়ে দিয়ে তারপর ছেড়ে দেওয়া হবে। কোনো কারোর শাস্তি আমরা চোখে দেখতে পাই না, না আরজিকর, না কামদুনি, না পার্কস্ট্রিট, না হাঁসখালি, কোনো দিনের পর দিন প্রতিদিন 5টা-10টা করে ঘটনা। এইভাবে আমরা মেনে নিতে পারবো না। সুতরাং আমরা চাই মেয়েটি পক্সো আইনে বা 15 বছরের মেয়ে যত স্ট্রিক্ট ভাবে চার্জশিট করে করা যায় এই 3জনকে অ্যারেস্ট করুন ও তারপর ইনভেস্টিগেট করুন। সদুত্তর পেলেন? উনি বলেছেন উনি চেষ্টা করছেন। আসানসোলের ঘটনায় আমরা দেখেছিলাম আপনি আন্দোলনে নামার পর অ্যারেস্ট হয়েছিল, এখানে কি আশা করছেন? অবশ্যই, কারণ আমার এই প্রসন্ন খাঁ বাবুর ওপর ওনার যে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, আমি যা শুনলাম, আমি তো তাকে পার্সোনালি চিনি না, বাট আমার কার্যকর্তাদের কাছে আমি যেটা শুনলাম যে ওনার ওপর ভরসা করা যায়। ভরসা করতে চাই, কিন্তু উনি যদি 10 তারিখ 10টার মধ্যে যদি না অ্যারেস্ট করেন আমার কিছু করার থাকবে না আদার দ্যান ন্যাশনাল হাইওয়েকে অবরোধ করা। দিদি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থীদের নিয়ে বললো 2 মাসের মধ্যে ব্যবস্থা করব, আপনারা ততদিন শ্রম দান করবেন, কি বলবেন? আজকে গন্ডগোলও হয়েছে এখানে বিভিন্ন দফায় হবেই তো। মুখ্যমন্ত্রীকে তো আপনারা এখনো চিনতে পারলেন না, আমরা চিনে গেছি। আরজিকর কাণ্ডে যখন ডাক্তাররা, সেখানকার ডাক্তাররা এবং সারা হাসপাতালে ডাক্তাররা, সরকারি ডাক্তাররা যখন আন্দোলন করছিল, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে গোল গোল কথা বলে ওই আন্দোলনটাকে শেষ করে দিয়েছিলেন। আজকেও 7 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি যে গেছেন, আজকে যাদের চাকরি গেছে 26,000, যারা যোগ্য, যারা অযোগ্য তাদের কথা তো ছেড়েই দিন, কিন্তু যারা যোগ্য তাদের আন্দোলনকে বা তাদের প্রতিবাদকে আবার করে গুলিয়ে দেবার জন্য এই মুখ্যমন্ত্রী গেছেন। কিন্তু গোলানো যাবে না, কারণ এসএসসির যে চেয়ারম্যান সেই তো বলে দিয়েছে যে আমরা যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করতে পারবো না। মুখ্যমন্ত্রী বলছেন আদালত আমাদের সময় দেয়নি, মিথ্যের পর মিথ্যে, ঝুট কে উপর ঝুট, ঝুট কে উপর ঝুট। আজকে ঢোকার জন্য ওখানে পাস দেওয়া হয়েছে, যে পাসটা নিয়ে আজকে গত বছর 2024-22 এপ্রিল আদালতে সিঙ্গেল বেঞ্চ এই রায় দিয়েছিল আলাদা করার জন্য। 1 বছর চলে গেছে। এই 1 বছরের মধ্যে বারবার আদালত মুখ্যমন্ত্রী এসএসসি কে বলেছে যে আপনি যোগ্যদের আলাদা করুন, অযোগ্যদের আলাদা করুন, তালিকা দুটো আলাদা করুন। আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উনিও তো একই কথা বলছেন যে তিনিও মোটামুটি একটা কষ্ট করে 5,000+ নাম আলাদা করেছিল, কিন্তু কমপ্লিট অসহযোগিতা এই সরকারের এবং মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে আলাদা না করলে আদালত কিছু করতে পারবে না, সব গুলিয়ে দিই আর সবার চাকরিটা রয়ে যাবে। উনি আসলে ভাবতে পারেননি যে আদালতের নির্দেশে 26,000 চাকরি যাবে। আর 23 লক্ষ যে ছেলে মেয়েগুলো যারা পরীক্ষা দিয়েছিল তাদের কথা কিন্তু আমরা ধরছি না, আমরা শুধু 26,000-এর কথা বলছি। আর 23 লক্ষ যারা কষ্ট করে যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে বঞ্চিত করে এই টাকা নিয়ে, ঘুষ নিয়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে ঢোকানো হয়েছিল, তাদের কথা কিন্তু আমরা বলছি না। সুতরাং মুখ্যমন্ত্রী এর দায় নিতে হবে। একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে কোটি কোটি টাকার এই দুর্নীতি, এবং শুধু দুর্নীতি নয়, এই যে ঔদ্ধত্য, আজকে তো বলা হচ্ছে জেলা থেকে এজেন্টরা পুলিশের গাড়ি করে টাকা পাঠাতো। এই যে চাকরি চুরির যে টাকা, সেই টাকাটা এজেন্টের মাধ্যমে জেলা থেকে পুলিশের গাড়ি করে যেত। পুলিশের গাড়ি কার? পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী কে? মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী জানেন না, মুখ্যমন্ত্রী আর কত নাটক করবেন? এগুলো তো হয়ে গেছে, এখন যেটা মুখ্যমন্ত্রী বলছেন যে সবাইকে সেশন দিতে এবং 2 মাসের মধ্যে যোগ্যদের প্রত্যেককেই চাকরি দেবে। কিসের যোগ্যদের কোথা থেকে চাকরি দেবে? কেন বিশ্বাস করব? 14 বছরে কোন চাকরিটা উনি দিতে পেরেছেন? এই তো প্রাইমারি নিয়ে বলছে 65,000 চাকরি যাবে, এটা তো বলছে কিছুই নয়। এবার প্রাইমারির খাতা খুললে বলছে 65,000 চাকরি যাবে। আমরা চাই না চাকরি যাক, কিন্তু উনি যে কথাটা বলছেন উনি মিথ্যে কথা বলছেন। উনি সেদিনকে নবান্ন থেকে প্যারা 45 জাজের আদালতের যে রায় আপনাদের পড়ে শোনালেন, দেখুন আদালত বলছে টাকা ফেরত দিতে হবে না। উনি মিথ্যে কথা বলছেন আর আপনারা বোকা বনছেন। 46 নম্বর প্যারাতে লেখা রয়েছে যারা টেন্টেড, যারা অযোগ্য প্রমাণিত হয়েছে তাদেরকে 12% সুদে এতদিনের মাইনের টাকা ফেরত দিতে হবে। তাহলে আজকে যারা ঘুষ দিয়েও চাকরি পেয়েছে তারাও কোথায় যাবে? বাবা মা, বুড়ো বাবা মা, সন্তান ইএমআই নিয়েছে, জমি কিনেছে, কি করেছে, বাড়ি করেছে, কোথায় যাবে? আর যারা যোগ্য তাদের কি দোষ? আজকে পুরো দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কেউ ওনাকে বিশ্বাস করে না। এই 2 মাস করে ইলেকশন চলে আসবে। উনি এটা শুধু
মানুষকে আবার করে বোকা বানাবার চেষ্টা করছেন। এসএসসি চেয়ারম্যান যেখানে বলছে আমরা তালিকা আলাদা করতে পারবো না, হু ইজ মুখ্যমন্ত্রী? আপনাকে কেন বিশ্বাস করব? আপনার কি ট্র্যাক রেকর্ড? আপনি একটা সত্যি কথা বলেছেন? আপনি দিনের পর দিন আপনি বেঙ্গল গ্লোবাল সামিট করে মিথ্যে কথা বলে গেছেন, এত চাকরি হয়েছে, এত চাকরি হয়েছে। একটা চাকরি দেখাতে পারবেন? আমরা আপনাকে বিশ্বাস করি না। 26,000-এর হিসাব কি রাজ্যের মানুষ